হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা দক্ষিণ কোরিয়ার একটি রোমান্স ড্রামা সম্পর্কে জানতে চলেছি, যেই সিনেমাটির নাম হচ্ছে আ ম্যান অ্যান্ড আ ওম্যান। এই সিনেমাটি রিলিজ পেয়েছিল ২০১৬ সালে। এই মুভিটি নির্মাণে ব্যয় হয়েছিল বাংলাদেশি টাকায় ৯ কোটি টাকা, কিন্তু বক্স অফিসে আয় করেছিল ২০ কোটি টাকার মতো। আর এই মুভির কাহিনী খুবই চমৎকার। মানুষের জীবনে ভালোবাসা যে কোনো সময় আসতে পারে, কিন্তু তারপরও পারিপার্শ্বিক কারণে বা সামাজিক বিধিনিষেধের কারণে বা দায়িত্ববোধের কারণে আমরা আমাদের ভালোবাসাকে ছেড়ে দিই। যাই হোক, মুভির শুরুতে মিউংজ্যাং নামে একজন মেয়েকে দেখানো হয়, যে একজন ফ্যাশন ডিজাইনার। সে কোরিয়ার, কিন্তু থাকে ফিনল্যান্ডে। সেখানে একটি প্রতিষ্ঠানে জব করে। তার ১০ বছরের একটা ছেলে রয়েছে, যার নাম হচ্ছে জং। সে মানসিকভাবে ডিসেবলড, মানে প্রতিবন্ধী। এজন্য সে স্পেশাল চাইল্ড স্কুলে পড়াশোনা করে। সে ঠিকমতো কথাও বলতে পারে না। একদিন জংয়ের স্কুল থেকে একটা পিকনিকের কথা আসে, যে জঙ্গলের মধ্যে ক্যাম্প করা হবে। সে সময় মিউং করে কি, তার ছেলে জ্যাংকে স্কুলে ছাড়তে বাস স্টপ পর্যন্ত আসে। কিন্তু যখন টিচারদের ভরসায় পিকনিকের জন্য ছাড়তে আসে, তখন তার মাথায় একটা টেনশন আসে, যে আমার ছেলে হচ্ছে প্রতিবন্ধী, আমাকে ছাড়া সে চলতে পারে না, তো টিচাররা তার সাথে কি ব্যবহার করবে বা কতক্ষণ কি বুঝতে পারবে। তো এজন্য তাকে ছাড়তে চায় না। মানে সে তখন চায় সে নিজেও ছেলের সঙ্গে যাবে। কিন্তু এখানে স্কুল কর্তৃপক্ষ থেকে বলা হয় গার্ডিয়ানদের বাচ্চাদের সাথে যাওয়ার পারমিশন নাই। তো এই জন্য মিউংকে তার ছেলের সাথে পিকনিকে যাওয়ার জন্য অ্যালাউ করা হয় না। শুধুমাত্র বাচ্চাদের নিয়ে টিচাররা চলে যায়। আর ওই সময় মিউংয়ের তার ছেলে জ্যাংকে নিয়ে অনেক চিন্তা হতে থাকে। আর এই বিষয়টা লক্ষ্য করে তার পাশে দাঁড়িয়ে থাকা হং নামের একজন গার্ডিয়ান। আর হংয়ের মেয়েও এই স্কুলেই পড়ে। তার মেয়েরও অটিজমের সমস্যা রয়েছে, মানে সেও একজন প্রতিবন্ধী। হং বুঝতে পারে মিউং তার ছেলেকে নিয়ে অনেক চিন্তা করছে। এই কারণে সে এগিয়ে গিয়ে মিউংয়ের সাথে কথা বলে এবং তার নিজের গাড়িতে করে যেখানে ওরা পিকনিকে গিয়েছে সেই পর্যন্ত ছেড়ে আসার জন্য রেডি হয়ে যায়। এখানে আমরা একটা কথা জানতে পারি হং সম্পর্কে। সে খুব বেশি কথা বলার মানুষ না। সে পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার, এবং ওরা একসাথে ক্যাম্পে পৌঁছে যায়। এরপর একটা ফ্রোজেন ল্যান্ডের উপর দাঁড়িয়ে দূর থেকে ওই ক্যাম্পটিকে দেখে। তবে ওদের পারমিশন ছিল না যে পিকনিক স্পটে যাবে, তাই ওরা দূর থেকেই দেখে। পরে মিউং তার ছেলেকে যে দেখবে, এই চিন্তাটা বদলায় যে ও ভালোই থাকবে। তারপর গাড়ি দিয়ে বাড়ি ফিরে যায়। রাস্তায় খাবার খাওয়ার জন্য তারা একটা রেস্টুরেন্টে বসে আর একে অপরের সাথে কথা বলতে থাকে। তাদের দুজনের কথা শুনে বোঝা যায় ওরা একটি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এ কারণে তাদের মধ্যে এক প্রকার নেগেটিভিটি চলে আসে, মানে তাদের পারিবারিক জীবনের সমস্যা। ইভেন আমাদের যে গল্পের নায়িকা মিউ, তার তো এমন অবস্থা ডিভোর্সের পর্যায়ে চলে গেছে। আর হংয়েরও বইয়ের রয়েছে প্রচুর সন্দেহ, ডিপ্রেশনের অসুখ। এর কারণ হিসেবে হং মনে করে তার বাচ্চা যে প্রতিবন্ধী হয়েছে, এটার কারণেই তার ওয়াইফ এমন হয়ে গিয়েছে। যাই হোক, কথায় কথায় দেরি হয়ে যায়, কিন্তু বাইরে স্নোফল শুরু হয়ে যায়। তাই ফিনল্যান্ডের আবহাওয়া সম্পর্কে ফিনল্যান্ডের কবি বলেছে, মেয়েদের মন আর ফিনল্যান্ডের আবহাওয়া, তার একটারও কখনো প্রেডিক্ট খোলা যায় না। এত বেশি স্নোফল হয় যে রাস্তায় যেতে যেতে রাস্তা ব্লক হয়ে যায়। এই কারণে তারা একটি হোটেলে ওঠে এবং আলাদা আলাদা রুম বুক করে। পরের দিন সকালবেলা দুজনে ঘুম থেকে ওঠে। হং যখন হাঁটার জন্য বের হয়, তখন মিয়ংও পিছন পিছন যাওয়া শুরু করে এবং যেতে যেতে তারা বেশ দূর চলে যায়। কিন্তু ঠান্ডায় তাদের দুজনের অবস্থা খারাপ হয়ে যায়। তখন ওরা একটা ঘর দেখতে পায়। এটা মূলত একটা আইসোলেট ঘর ছিল। হংয়ের কথায় আমরা জানতে পারি, ফিনল্যান্ড যেহেতু অনেক ঠান্ডা জায়গা, যে কোনো সময় আবহাওয়া চেঞ্জ হয়ে যায়। এই জন্য একেবারে নিরিবিলি জায়গাগুলোতে জঙ্গলের ভিতরে এরকম ঘর বানানো হয়, যাতে বিপদের সময় মানুষ আশ্রয় নিতে পারে। এরপর তারা দুজনে সে ঘরে যায় এবং হং আগুন জ্বালায়। আর এদিকে মিয়ংয়ের ঘুম চলে আসে। আর ওকে এভাবে নিঃস্ব হয়ে ঘুমাতে দেখে হং হঠাৎ করে ওর কাছে চলে আসে। তারা দুজনে একে অপরের দিকে তাকায় এবং এক মুহূর্তের জন্য সব কষ্ট ভুলে যায়। মানে ওরা দুজনেই প্রেম করে বিয়ে করেছিল, কিন্তু সংসার করতে করতে সংসারের বিভিন্ন ঝামেলার কারণে দুজনেই ডিপ্রেসড। হঠাৎ করে এই মুহূর্তে তারা একে অপরকে দেখে তাদের যে ফার্স্ট লাভের ফিলিংসটা, তা আবার পেয়ে গিয়েছে। এরপর তারা ইন্টিমেট হয়। যাই হোক, তারা বাড়ি ফিরে আসে। এরপর তারা বুঝতে পারে, আরে, আমরা তো একে অপরের নামই জানি না। হং যখন মিয়ংকে জিজ্ঞেস করে, তোমার নাম কি, তখন মিয়ং বলে, আমার নাম জানার কি প্রয়োজন, যেখানে হয়তো আমাদের আর কখনো দেখাই হবে না। এরপর তারা একে অপরের নাম না জেনেই বিদায় জানায়। চিন্তা করা যায়, এত কিছুর পরও তারা কারো নাম জানার প্রয়োজন মনে করল না। তবে তারা দুজন যে সময়টা কাটিয়েছে তা খুব সুন্দর একটা সময় ছিল, যা একটা ভালো স্মৃতি হয়েই থাক।
কারণ বেশি যদি ওরা মিশে তাহলে লাস্টে ওই একই পরিস্থিতি হবে। মানে ওরাও তো ভালোবাসার মানুষকে বিয়ে করেছিল, কিন্তু এখন কি দেখো, ভালোবাসার মানুষের কাছ থেকেই বেশি কষ্ট পাচ্ছে। এই কারণে তারা কেউ চায় না সম্পর্ক এর চেয়ে বেশি দূর আগাক। 2 দিন করে বাচ্চারা ক্যাম্প থেকে ফিরে আসে, তখন মিয়ং তার বাচ্চাকে নিতে আসে। কিন্তু নিজের অজান্তেই মিয়ং হংকে খুঁজে বেড়াচ্ছিল। সে ভেবেছিল হং আসবে, কিন্তু আজকে দেখা যায় বাচ্চাকে নিতে হংয়ের বউ এসেছে। এরপর অনেক দিন কেটে যায়, মিয়ং ফিনল্যান্ডের কাজ সেরে আবার কোরিয়াতে ফিরে আসে। কিন্তু এখনও পর্যন্ত হংয়ের সাথে কাটানো ওর বেস্ট স্মৃতিটা মনে রয়েছে। আর এদিকে আমরা জানতে পারি মিয়ং কিন্তু কোরিয়াতে এসে নিজেই একটা বড় ফ্যাশন ডিজাইনিং কোম্পানি তৈরি করেছে। একদিন যখন সে স্টুডিওতে কাজ করছিল তখনই সেখান দিয়ে হং যাচ্ছিল এবং হংয়ের নজর পড়ে মিয়ংয়ের উপর। আর মিয়ংও হংকে দেখে ফেলে। দুজন দুজনকে চিনে ফেলে। হং জানে মিয়ং তো আমার এত ঘনিষ্ঠ না, জাস্ট অ্যাক্সিডেন্টলি পরিচয় হয়ে গিয়েছিল। যেহেতু ও বিবাহিত মানুষ, তাকে ডিস্টার্ব না করে চলে যাই। হং দেখা না করেই চলে যাচ্ছিল, কিন্তু মিয়ং হংকে ডাক দেয় এবং অফিসের ভিতরে নিয়ে আসে। তখন টেবিলের উপরে মিয়ংয়ের যে ভিজিটিং কার্ডটা ছিল ওটা দেখে হং মিয়ংয়ের নাম জানতে পারে। মিয়ং বলে, আমাদের যে আবার দেখা হবে এটা অনেক আশ্চর্যের বিষয়। হং এটার উত্তরে বলে, আশ্চর্যের বিষয় নাকি সৃষ্টিকর্তার ইচ্ছা তা সময়ই বলে দেবে। তোমরা নাম কিন্তু গুলিয়ে ফেলো না, হং হচ্ছে ছেলে আর মিয়ং হচ্ছে মেয়ে। যাই হোক, হং চলে যাওয়ার পরে মিয়ং আবারও কাজে ব্যস্ত হয়ে পড়ে। তখনই ওর ফোনে হংয়ের মেসেজ আসে। আসলে মিয়ংয়ের কার্ড থেকে নাম্বার এবং নামটা জেনেছে হং। হং বলে, আমি তো তোমার নাম জেনে গিয়েছি, এখন তোমার উচিত আমার নাম জানা। আমার নাম হচ্ছে হং। আমরা জানতে পারি হং মূলত এসেছে সাউথ কোরিয়াতে একটা কনস্ট্রাকশন এরিয়াতে কাজ করতে। আর এই দিকে আমরা দেখি মিয়ংয়ের ছেলের মেন্টাল অ্যাট্যাক আসে, যেটা তার আয়া সামলাতে পারে না। তখন মিয়ং গিয়ে ওর ছেলেকে সামলায়। আর মিয়ং বুঝতে পারে ওর বাচ্চার তাকে কি পরিমাণ প্রয়োজন, কিন্তু তার কাজে সবসময় ব্যস্ত থাকে। আর এর পরের দিন আমরা দেখি মিয়ং যখন কাজে যাচ্ছিল তখন রাস্তায় হংয়ের সাথে দেখা হয়। তখন হং বলে যে আমি এদিক দিয়েই যাচ্ছিলাম, হঠাৎই তোমার সাথে দেখা হয়ে গেল। কিন্তু মিয়ং খুব ভালোবেই বুঝে ফেলে যে হং তার জন্য অপেক্ষা করছে। তো যাই হোক, মিয়ং তখন হংকে বলে, পাশে একটা ভালো রেস্টুরেন্ট রয়েছে, আমরা কি সেখানে গিয়ে খাবার খেতে পারি? কিন্তু মিয়ং করে কি, খাবার পার্সেল নিয়ে তাকে নিয়ে অফিসে চলে যায়। আর সেখানে আমরা দেখি হং মিয়ংয়ের জন্য তার পছন্দের যে সয়াবিন স্টু রয়েছে সেটা কিনে নিয়ে গিয়েছে। আর এই বিষয়টা মিয়ংয়ের অনেক ভালো লাগে। আর কথায় কথায় তারা দুজনেই ইমোশনালি ক্লোজ হয়ে যায়। এরপর মিয়ং তার অফিসের কাজে ব্যস্ত ছিল, সেখানে তার ছেলে জ্যাংও ছিল এবং তারা একটা ফ্যাশন শোর প্রস্তুতি নিচ্ছিল। আস্তে আস্তে অফিসের বাকি মেয়েরাও বাসায় চলে যায়। আর সেই মুহূর্তে মিয়ং অফিসে একা ছিল। আর তখনই হং আসে। আর তাদের দুজনের মধ্যে একটা ফিল চলে আসে এবং তারা দুজনে ইন্টিমেট হতে শুরু করে। তখনই নিচ থেকে একটা শব্দ আসে। তখন মিয়ংয়ের মনে পড়ে, নিচে তো আমার ছেলে রয়েছে। মিয়ং ভয় পেয়ে দৌড়ে ছেলের কাছে চলে যায়। নিচে নেমে মিয়ং দেখতে পায় ছেলে খেলা করছিল। কিন্তু এই দৃশ্য দেখে হং বুঝতে পারে মিয়ংয়ের কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে তার ছেলে, ওর শারীরিক ফিলিংস নয়। হং কিছু না বলে বাসায় চলে যায়। মিয়ংও হংয়ের সাথে আর কোনো কথা বলে না। এরপর একদিন হংয়ের বাসায় পার্টি হচ্ছিল। এখানে সকল বন্ধুরা এসেছিল, কিন্তু এখানে বেশিরভাগ বন্ধুরাই হচ্ছে হংয়ের ওয়াইফের। হং ওদের সাথে মিশতে একটু আনইজি ফিল করছিল এবং ওদের সাথে না মিশে হংয়ের একটা বেস্ট ফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে সিনা। ওর কনস্ট্রাকশনের কাজেই মূলত হং এখানে এসেছে, তার সাথে কথা বলছিল। এটা দেখে হংয়ের স্ত্রীর অনেক জেলাস ফিল হয়। হংয়ের সমস্যা কিন্তু আমরা জানি, অতিরিক্ত ডিপ্রেশনে ভোগে এবং প্রচুর সন্দেহবাতিক লোক, আর অনেক নেগেটিভ কথা বলে। এরপর তার বান্ধবীদের সাথে তো এসব নিয়ে কথা বলেই, এবং যখন সবাই একসাথে খেতে বসে তখন সিনার উপর রাগ ঝাড়তে শুরু করে। টেবিলের সবাইকে বলতে থাকে যে আমার হাজবেন্ড ফিনল্যান্ড থেকে শুধু এই সিনার জন্যই এসেছে। কিন্তু এই কথাতে সিনা অনেক কনফিউজড হয়ে যায় যে এটা কি বলল। রাতের বেলা দেখা যায় হংয়ের স্ত্রী অনেক বেশি মদ্যপানের কারণে বারান্দার রেলিংয়ে এসে নাচতে শুরু করে। হং ওকে নামানোর চেষ্টা করে, কিন্তু ও নামে না। এখানে হংয়ের স্ত্রীর সম্পর্কে আমরা যেটা জানি, হং কিন্তু আগে প্রতিষ্ঠিত ছিল না। হংয়ের স্ত্রী আগে থেকে ধনীর মেয়ে, প্রেম করে বিয়ে হয়েছিল। আর বিয়ে করার পরে স্ত্রীর এসব পাগলামি দেখতে দেখতে হং ভিতর থেকে একদম শেষ হয়ে গিয়েছে। ওর চেহারা দেখে বুঝতে পারছো ওর কিন্তু মানসিক শান্তি নাই। কোটি টাকার মালিক, এত সুন্দর স্ত্রী, কিন্তু শান্তি জিনিসটা নাই। যাই হোক, হংয়ের স্ত্রী যখন রেলিংয়ে পাগলের মতো নাচছিল তখনই ওদের যে প্রতিবন্ধী মেয়ে ইরিন চলে আসে। ওর মাকে যখন রেলিংয়ে নাচতে দেখে সে ভয়ে প্যান্টে হিসু করে দেয়। এটা থেকে আমরা পুরোপুরি বুঝতে পারি তার মেয়ে যে মানসিক প্রতিবন্ধী হয়েছে বা ভয় পায়, এই জিনিসটার জন্য মূলত হংয়ের স্ত্রী দায়ী। মানে হংয়ের স্ত্রী মূলত খাঁটি বাংলায় বলতে হয় যে ছেলে মানুষই স্বভাব এখনও বাদ দিতে পারেনি।
আর আমরা যখন হংয়ের দিকে তাকাই আমরা স্পষ্ট বুঝতে পারি যে সামাজিকভাবে ভদ্রলোকটা নিজের লাইফে কতখানি বিরক্ত, কতখানি অশান্তিতে রয়েছে। আর এজন্যই শান্তির খোঁজে হয়তো মিউংয়ের দিকে একটু চলে গিয়েছিল। মানে এটা আমরা হংয়ের লাইফের ভিতরের কাহিনী জানলাম, যে একজন মানুষ যে খালি যৌনতার জন্য পরকীয়া করে তা নয়, এর বাইরেও অনেক ফ্যাক্টর থাকে, তা আমরা বুঝলাম। আর এদিকে দেখানো হয় মিউংকে। সে তার পরিবার বাচ্চা নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছে। ওই সময় হং তখন মিউংয়ের সাথে দেখা করতে চায়, কিন্তু তখন সে নিজেকে নিজে আটকিয়ে ফেলে। আবার ওইদিকে মিউংও তাই করে। তারা এক হতে চায় কিন্তু আবার এক হয় না। এরপর একদিন রাতে আমরা দেখি হং বাড়ি ফিরে দেখে তার বউ ডিপ্রেশনের ওভারডোজের কারণে বেহুশ হয়ে পড়ে রয়েছে। তখন হং দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। আর হংয়ের শাশুড়িও জানে তার নিজের মেয়ের জন্য হংয়ের জীবন বিরক্তিকর হয়ে গিয়েছে। একটা ভালো ছেলের জীবন তার মেয়ের জন্য নষ্ট হচ্ছে। তার মেয়ের পাগলামিতে তার জামাই কত কষ্টে রয়েছে এটা ভেবে সে সিদ্ধান্ত নেয়, আমার মেয়ে আর নাতনিকে এনে কিছুদিন আমার কাছে রাখি, তুমি একটু শান্তিতে থাকো কয়েকদিন। এরপর আমরা দেখি মিউং মিটিংয়ের জন্য দুসাই নামের একটা শহরে যাচ্ছিল। আর তখন স্টেশনে যাওয়ার সময় সে যখন গাড়িতে বসবে তখন তার নজর পড়ে সামনের গাড়িতে ঘুমাতে থাকা হংয়ের ওপর। মানে বিষয়টা বুঝিয়ে বলি, হংয়ের কিন্তু নিজের ফ্ল্যাট রয়েছে, কিন্তু ওই ফ্ল্যাটে না আছে তার স্ত্রী, না আছে সন্তান, না আছে শান্তি। আসলে লাইফে প্রতিষ্ঠিত হওয়া আর শান্তি কিন্তু এক নয়। যাই হোক, হংকে গাড়িতে ঘুমাতে দেখে মিউং কাছে যায় এবং ডাক দেয়। আর তখন হং মিউংকে রেস্টুরেন্টে একসাথে খাওয়ার কথা বলে, কারণ সে খায়নি। কিন্তু মিউং বলে তাকে স্টেশনে যেতে হবে ট্রেন ধরতে। এরপর হং তাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসে। তারপর মিউং যখন ট্রেনে গিয়ে বসে তখনই দেখা যায় হং তার পাশের সিটে এসে বসে পড়েছে। তখন মিউং হংকে দেখে আশ্চর্য হয়ে যায়, কিন্তু কেউ কারো সাথে কথা বলে না। তবে দুজনের চেহারা দেখে বোঝা যায় তারা দুজনেই একে অপরকে দেখে অনেক খুশি। যাই হোক, এখানে মিউং জানায় যে হং অনেক বড় একটা সিভিল ইঞ্জিনিয়ার, আর এই কোরিয়ার কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে গেলে হং আবার ফিনল্যান্ডে ফিরে যাবে। সে ওই দেশের নাগরিক। তখন হং বলে, মনে হয় না আমি আর ফিরে যাব, আর এটার কারণ হচ্ছে মিউং। কিন্তু মিউং এই কথার কোনো উত্তর দিতে পারে না, তবে এই কথাটা তার অনেক ভালো লাগে। এরপর তারা একে অপরকে দেখতে থাকে, কিন্তু কেউ বুঝতে পারে না যে তাদের মধ্যে কী এমন সম্পর্ক রয়েছে যেটা তাদেরকে বেঁধে রেখেছে। যাই হোক, তারপর হং মিউংকে বুসান শহরে ছেড়ে দিয়ে ফিরে আসে। আর মিউং তাকে দেখতেই থাকে আর ভাবে একটা অপরিচিত লোকের জন্য সে পাগল হচ্ছে, আবার ওই লোকটাও পাগল হচ্ছে। এরা একে অপরের সঙ্গ অনুভব করছে। আসলে বিষয়টা একটা মানুষের রিয়েল ভালোবাসা, প্রেমের ফিলিংসটা কলেজ ইউনিভার্সিটি লাইফ পর্যন্তই থাকে, কিন্তু তারা যে বয়সে এসেছে এই বয়সে কিন্তু এটা সম্ভব না। তারপরও তারা সেই রকম একটা ফিলিংস পাচ্ছে। আর এটা কেন পাচ্ছে তা আমরা মোটামুটি বুঝতে পারছি। যাই হোক, মিউংয়ের মিটিং সাকসেসফুল হয়। আর মিটিং শেষে মিউং হংয়ের ব্যাপারে ভাবছিল এবং হংকে দেখার জন্য পাগল হয়ে যায়। তখনই হংকে দেখার জন্য ট্রেন ধরে চলে আসে এবং দুজন হোটেলে দেখা করে, ইন্টিমেট হয়। পরদিন আমরা দেখি হং তার স্ত্রীর সাথে দেখা করতে শ্বশুরবাড়ি যায়। সে যখন তার স্ত্রীর সাথে কথা বলে তখন তার স্ত্রী বলে, তুমি আমার চিন্তাভাবনা কখনোই বুঝতে পারোনি। হংয়ের বউয়ের ব্যাপারটা হচ্ছে এইরকম, অশান্তি করবে সে, কিন্তু এমন একটা ভাব করবে যেন সে নিজেই ভিকটিম। সিরিয়াসলি, বুঝতে পারছো? এমন মানুষ কিন্তু দু একটা থাকেই। এই কথা শুনে হং আরও হতাশ হয়ে যায়। এদিকে আমরা দেখি মিউং হংয়ের অফিসে আসে দেখা করতে। সেখানে গিয়ে হংয়ের বান্ধবীর কাছ থেকে জানতে পারে হংয়ের স্ত্রী মেন্টালিভাবে ডিজেবল, এই কারণে সে তাকে দেখতে গিয়েছে। এই জায়গাতে মিউংয়ের মনে হয় হংয়ের কাছে তার ফ্যামিলির প্রায়োরিটি সব থেকে বেশি। শ্বশুরবাড়ি থেকে ফিরে হং যখন মিউংয়ের সাথে দেখা করতে যায় তখন মিউং ওকে ঘোরানো শুরু করে, মানে দেখা করতে চায় না। আর এজন্য হং নিজেই মিউংয়ের স্টুডিওতে চলে আসে। প্রথম মিউং কিছুটা ভাব নিলেও পরে আর নিজেকে আটকে রাখতে পারে না, তারা গাড়িতেই ঘনিষ্ঠ হয়। যাই হোক, এরপর আমরা দেখি মিউং ওকে বলে, দেখো আমরা এভাবে সম্পর্কও রাখব, আবার আমাদের পরিবারের দায়িত্বও পালন করব। কিন্তু হং বলে, আমি তো তোমার সাথে যৌনতার জন্য দেখা করি না। তোমার কাছে যখন আমি থাকি তখন আমার একটা মেন্টাল প্রশান্তি আসে বা মানসিক শান্তি আসে, যা আমি এটা অনেক বছর আগে হারিয়ে ফেলেছি। কিন্তু এখানে মিউং বলে, দেখো আমি কোনো ইমোশনে ফাঁসতে চাই না। এই জন্য সে হংকে ছেড়ে চলে যায়। পরদিন আমরা দেখি মিউং স্কুলে তার ছেলেকে ছাড়তে আসে। তখন হং তাকে কল করে বলে, আমি তোমার সাথে শেষবারের দেখা করতে চাই। যদি আমাদের বিচ্ছেদ ঘটবেই তাহলে হাসি মুখে সেটা হোক। এরপর তারা দুজন দেখা করতে এক জায়গায় হয়। আর তখনই মিউংয়ের
হংয়ের কাছে টিচারের কল আসে এবং টিচার ওকে বলে আপনার ছেলে জং স্কুল থেকে গায়েব হয়ে গিয়েছে। এই কথা শুনে মিউং অনেক অবাক হয়ে যায় আর টেনশনে পড়ে যায়, কারণ সে তো ভালো মতো স্কুলে ছেড়ে দিয়ে এসেছে। আর যেহেতু জং একটা মেন্টালি ডিসেবল ছিল, এই শহরে কোথাও যদি হারিয়ে যায় ওর অবস্থা কি হতে পারে। তাকে টেনশনে দেখে হং বুঝতে পারে বড় কোনো সমস্যা হয়েছে এবং হং গাড়িতে উঠে একা সাথে খুঁজতে বেরোয়। ফাইনালি পেয়েও যায়। গাড়িতে যেতে যেতে জং বারবার বিড়বিড় করতে থাকে, বলে আমি বিচে যাব। তখন হং গাড়ি বিচের দিকে ঘোরায়। বিচে আমরা দেখতে পাই মিউং তার ছেলের সাথে অনেক খেলা করে। ওরা দুজন অনেক খুশি। বিশেষ করে মিউং তখন ফিল করে আজকে হংয়ের জায়গায় জংয়ের বাবার থাকার কথা ছিল। যাই হোক, আজকে যে আমার ছেলে এত খুশি বা আমাদের জীবনে যে এত খুশি এসেছে তা হংয়ের কারণেই। এই জন্য মিউংও চায় হংয়ের সাথে থাকার জন্য, আর হংও এটা চায়। এরপর তারা দুজনেই নিজেদের মোবাইল সাইলেন্ট করে নিজেদের মতো সময় কাটাতে শুরু করে। এরপর রাতের বেলা হং যখন বাড়ি ফিরে আসে, দেখে ও স্ত্রী আর মেয়ে বাড়ি ফিরে এসেছে এবং এমন একটা ভাব যেন কিছুই হয়নি। হংয়ের স্ত্রী বলে, দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আমি সারা জীবন তোমাকে পেতে চেয়েছি, কিন্তু তুমি আমাকে কখনো বুঝতে পারোনি। কিন্তু এখন থেকে আমি একজন ভালো স্ত্রী হওয়ার চেষ্টা করব, আর আমি তোমার অনেক খেয়াল রাখব। হং তো এই কথা শুনে কনফিউশনে পড়ে যায় যে আমি মাত্র একজনের কাছে গেলাম সুখের জন্য, এখানেও আমার বউ বাধা হয়ে দাঁড়ালো। ওর এখনই ভালো হয়ে আসতে হবে বাবার বাড়ি থেকে। মাঝখানে হং পুরো ফেসে যায়। মানে এতদিন তো বউ পুরো খারাপ ছিল, তাই চলে যেত মিউংয়ের কাছে, কিন্তু বউ এখন ভালো হয়ে এসেছে। আর এদিকে আমরা দেখি মিউং কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। তো হং কি ফাঁসাটা ফেসেছে চিন্তা করো। মিউংকে কথা দিয়েছে সারা জীবন ওর সাথে কাটাবে, তাকে ভালো রাখবে। আবার স্ত্রীও নিজের ভুলের জন্য অনুশোচনা করছে এবং বলছে আমি যা করেছি ভুল হয়ে গেছে, সারা জীবন তোমার খেয়াল রাখব। হং যখন ফাটা বাঁশের মাঝখানে পড়ে গিয়েছে, তখনই হংয়ের মেয়ে সেখানে আসে। হংয়ের গলা জড়িয়ে ধরে। তখন হংয়ের মনে হয় আমার মেয়ের তো আমাকে অনেক প্রয়োজন। সিরিয়াসলি, বিয়ের পর যখন বাচ্চা হয় তখন বউয়ের চেয়ে ভালোবাসা বাচ্চার উপর চলে যায়। যাই হোক, এবার হং মিউংকে ফোন করে এবং তাকে দেখা করার জন্য বলে, মানে যে কোনোভাবে ব্রেকআপ করবে। মিউংয়ের তখন শো চলছিল। সে বলে আমার শো শেষ হলে আমি দেখা করব। আর মিউংয়ের শোটা অনেক সাকসেসফুল হয়েছে, যার কারণে সে খুশি। শো শেষ হলে মিউং বাইরে বেরিয়ে আসে, আর বাইরের হলরুমে হং মিউংয়ের জন্য অপেক্ষা করছিল। যখন মিউং হংয়ের সাথে দেখা করার জন্য এগিয়ে যাবে, তখনই মিউংয়ের হাজব্যান্ড ওর ছেলেকে নিয়ে সেখানে চলে আসে। আর মিউংয়ের হাজব্যান্ড খুবই সফল। সে আমেরিকা থাকতো, কোনোদিন খোঁজ খবর নেয়নি, বাচ্চা জন্ম দিয়ে চলে গেছে তার মতো তার লাইফস্টাইল করে। কোনো দিন যে খোঁজ নেয় না তার হাজব্যান্ড ছেলেকে নিয়ে এখানে চলে এসেছে দেখা করতে। মিউং তখন পুরো কনফিউজড হয়ে যায় যে আমি এখন কার সাথে দেখা করব। ইভেন ওর হাজব্যান্ড এসে বলে আমি তোমাকে এবং আমার ছেলেকে অনেক মিস করছিলাম, আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমরা, এখন থেকে তোমাদের আমি অনেক সময় দেব। এই কথার পরে আর কি বলা যায়। মিউং চুপচাপ তার হাজব্যান্ডের সাথে বাসায় চলে যায়। আর হংও ভালোভাবে বুঝতে পারে যে মিউংয়ের কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে তার পরিবার। এইদিকে আমরা দেখি বাসায় যাওয়ার পরও কিন্তু মিউং হংকে ভুলতে পারছে না। এরপর মিউং হংকে মেসেজ করে বলে একটা হোটেলে দেখা করার জন্য। তারপর বাসা থেকে বেরোবার সময় নিজেকে কন্ট্রোল করতে পারে না। ওর হাজব্যান্ডকে বলে তুমি এতদিন কোথায় ছিলে, আমাদের তো ডিভোর্স হওয়ার কথা ছিল, কিন্তু আমার জীবনে একটা নতুন মানুষ চলে এসেছে, তার সাথে আমি অনেক হ্যাপি থাকি, আর আমি তার সাথেই সারা জীবন থাকতে চাই। এই কথা শুনে তার হাজব্যান্ড অনেক শকড হয়ে যায় যে ওর জন্য আমি সব ছেড়ে আসলাম, ও এখন এটা কি বলে। কিন্তু মিউং আবারও বলে আমি হংকে ছাড়া থাকতে পারবো না। এরপর সে হংয়ের সাথে দেখা করার জন্য দৌড়ে ছুটতে থাকে এবং হোটেল রুমে গিয়ে অপেক্ষা করতে থাকে। তারপর আমরা দেখতে পাই হং হোটেলের উদ্দেশ্যে আসছে এবং সে হোটেলের দরজা পর্যন্ত চলে আসে, কিন্তু দরজাটা না খুলে দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে। হং খুব ভালোভাবে বুঝে ফেলে যে মিউং ও হং তারা দুজনেই দায়িত্বের মধ্যে আটকা পড়েছে। তারা কেউ দায়িত্ব ছেড়ে আসতে পারবে না, কারণ হংয়ের মেয়ের জন্য হংকে প্রয়োজন, হংয়ের ওয়াইফের জন্য হংকে প্রয়োজন। আবার ওইদিকে মিউংয়ের ছেলে এবং হাজব্যান্ডের জন্য মিউংকে অনেক প্রয়োজন। দুটো সংসারে 4টা মানুষ ধ্বংস হয়ে যায়। এই কারণে হং মিউংয়ের সাথে দেখা না করেই চলে যায়, কিন্তু মিউং হংয়ের জন্য অপেক্ষা করতেই থাকে। এরপর আমাদের 1 মাস পরের দৃশ্য দেখানো হয়। আমরা দেখি হং কিন্তু ফিনল্যান্ডে ফিরে এসেছে, দক্ষিণ কোরিয়ার কাজ শেষ না করেই। আর আমরা দেখি মিউংও ফিনল্যান্ডে এসেছে হংকে একবার দেখার জন্য, তার কাছ থেকে উত্তর জানার জন্য, কিন্তু হংয়ের খোঁজ সে জানে না। এই কারণে সে হংয়ের মেয়ের স্কুলে ছুটির পর অপেক্ষা করে। এরপর যখন ছুটির পর হংয়ের মেয়েকে নিতে হংয়ের স্ত্রী আসে, তখন সে তার পিছু নেয় আর সেই রেস্তোরাঁতে পৌঁছে যায় যেখানে হং তার মেয়ে এবং স্ত্রীর সাথে খাবার খাচ্ছিল।
ওইখানে মিউং দেখতে পায় হং তো অনেক হাসি খুশি রয়েছে এবং মিউং খুব ভালোভাবেই বুঝতে পারে যে হং তার পরিবারের সাথে অনেক খুশি আছে আর এই খুশির মধ্যে মিউংয়ের কোনো জায়গা নেই। এই কথা চিন্তা করে সে রেস্টুরেন্টের বাইরে বের হয়, কিন্তু হং তাকে দেখে ফেলে এবং হং তার পিছু পিছু দৌড়াতে থাকে। হংও বুঝে ফেলে মিউং সেই কোরিয়া থেকে ফিনল্যান্ড এসেছে শুধু আমাকে একটু দেখার জন্য। হং যখন গাড়ি নিয়ে মিউংয়ের পিছু করবে তখনই তার নজর যায় রেস্টুরেন্টে বসে থাকা তার মেয়ের উপর। হং যখন তার মেয়ের চোখের দিকে তাকায় ওর মনে হয় তার মেয়েটা অসহায়ের মতো তার দিকে তাকিয়ে আছে এবং তার মেয়েটা চোখ দিয়ে বলছে, বাবা আমার তোমাকে প্রয়োজন আর আমার মাকেও প্রয়োজন। হং তার মেয়ের চিন্তা করে তার সিদ্ধান্ত বদলায়, সে আর মিউংয়ের পিছনে যায় না। আর মিউং যখন হোটেলে ফিরছিল তখন তার কাছে জংয়ের কল আসে এবং তার ছেলে পাবুলের মতো বিড়বিড় করছিল। ওই সময় মিউংয়ের চোখে পানি চলে আসে। মিউং বুঝতে পারে তার ছেলে তার পরিবারই সবকিছু, কিন্তু সে নিজের স্বার্থের জন্য ছেলের স্বার্থের কথা চিন্তা না করে ভালোবাসায় পাগল হয়ে তার ছেলেকে কোরিয়া রেখে ফিনল্যান্ডে চলে এসেছে এবং সে সিদ্ধান্ত নেয় বাড়ি গিয়ে তার হাজবেন্ডের কাছে ক্ষমা চাইবে, ছেলের জন্য সংসারটাকে সুন্দর করে সাজাবে। যাই হোক, মিয়ং যখন কাঁদছিল গাড়ি থামিয়ে তখন ওই রাস্তা দিয়ে হং যাচ্ছিল। দুজনের গাড়ি মুখোমুখি হয়। মিয়ং হংকে দেখে, হংও মিয়ংকে দেখে। আর এখানে উল্লেখ্য, হংয়ের বউ কিন্তু মিয়ংকে চিনে না। তবে তারপরও হংয়ের বউ যেহেতু সন্দেহবাতিক, তাই ওর কাছে মনে হয় এই মেয়েটা তার পরিচিত নাকি। যেহেতু কোরিয়ান ফিনল্যান্ডে থাকে, এই মেয়েটা একা এখানে গাড়ি থামিয়ে রয়েছে। দুজন দুজনকে দেখে হংয়ের রানিং গাড়ি হং থামায় না। মিয়ংও কোনো রেসপন্স পায় না, কিন্তু হংয়ের তখন ভিতর থেকে কান্না চলে আসে। মানে হং কিন্তু এখনও মানসিকভাবে সুখে নাই, জাস্ট স্যাক্রিফাইস করে চলছে। তার মিয়ংয়ের জন্য পান্না চলে আসে যে একটা মানুষের সাথে আমি সুখী থাকতে পারতাম, কিন্তু আমি দায়িত্ববোধের জন্য তার সাথে মিলতে পারলাম না। ইভেন তাকে যে ছেড়ে যাচ্ছে চিরদিনের জন্য সে খোলামেলাভাবে কাঁদতেও পারছে না। এভাবেই তারা দুজন দুজনের রাস্তায় চলে যায়, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। যাই হোক, আমরা যে মুভিটি দেখলাম তা বাস্তব মানুষের চিত্র। অনেক সময় দায়িত্ববোধের জন্য আমরা নিজেদের দিকে তাকানোর সময় পাই না, আর আমাদের দায়িত্ব কিন্তু পরিবারের জন্য স্যাক্রিফাইস করতে হয়, অনেক চাওয়া না পাওয়াতেই থেকে যায়। তো মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে। বাই।